জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। রক্তাক্ত জুলাই, দ্রোহের জুলাই, আর এক অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থান। পেরিয়ে গেল 2 বছর। আজ রুদ্ধশ্বাস থেকে মুক্তির সেই দিন। 24-এর সেই উত্তাল দিনগুলোতে রাজপথে জেগে উঠেছিল নতুন এক বাংলাদেশের স্বপ্ন। অন্যায়, বৈষম্য আর স্বৈরাচারের শেকল ভেঙে তরুণ প্রজন্ম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়েছিল 2 বছর পর তার কতটা হয়েছে? রাজপথের সেই রক্তস্নাত চেতনাকে রাষ্ট্রীয় কাঠামোতে রূপ দেয়া গেছে কি, নাকি ক্ষমতার পালাবদলের পর কেবল চেহারাই বদলেছে কিন্তু রাজনীতির সংস্কৃতি ও পুরনো অভ্যাস রয়ে গেছে ঠিক একই বৃত্তে? রাজপথে জীবন দিল সাধারণ মানুষ, বুকের রক্ত ঢেলে দিল তরুণ সমাজ, আর আজ সেই অর্জনের ভাগিদার হতে চলছে প্রতিযোগিতা। আর গণমাধ্যমের ভূমিকায় চোখ না রাখলেই নয়। 24শে জুলাইয়ের সেই দিনগুলোতে গণমাধ্যম কি আয়না হতে পেরেছিল? মানুষের স্বাধীনতা ও দায়বদ্ধতার যে সমীকরণের এই ধোঁয়াশা কি কেটেছে? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন আজ ঠিক জুলাই আন্দোলনের খুব পরিচিত চারজন মুখ। আমার শুরুতেই আমি পরিচয় করিয়ে দিতে চাই রিফাত রশিদ, আমার হাতের বাঁদিকে একদম শুরু থেকে, সাংগঠনিক সম্পাদক, জাতীয় যুব শক্তি এবং সেই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। ঠিক তার পাশেই আছেন ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার হাতের ডান দিক থেকে আছেন আশরাফ কায়সার, লেখক ও সাংবাদিক, এবং তার ডানে আছেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আপনাদের চারজনকেই স্বাগত আজকের রাজনীতির আলোচনায়। দর্শক, আজকের রাজনীতি আমাদের একটি বিশেষ আয়োজন। সাধারণত অতিথিদের জন্য সময় বেঁধে দেওয়া থাকে, একজন চাইলে অন্যজনকে প্রশ্নও করতে পারেন। তবে আজ আমরা সময় নির্ধারণ করে দিচ্ছি না এবং নিজেদের মধ্যে বিতর্ক উৎসাহিত করছি না, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, আপনাকে দিয়ে শুরু করি। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। আপনার আবৃত্তি করা এই কবিতাটা সে সময় জুলাই আন্দোলনের মানুষজনকে, শুধুমাত্র আপনার ক্যাম্পাস না, সমগ্র বাংলাদেশকে উজ্জীবিত করেছিল আরেক দফা। যদিও আমরা জানি আপনি কৃতিত্ব বিষয়টা একেবারেই নিতে চান না এবং কখনো নেননি এই পুরোটা সময়ের মধ্যে। শুনতে চাই কি ছিল সেই সময়কার আসলে তাড়না? 2 বছর পর প্রাপ্তির মূল্যায়নটাই কিভাবে করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেভাবে আমি আসলে আবৃত্তি করিনি, এটা আপনারা জানেন যে কবি নবারুণ ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, সেই কবিতার কথাগুলো আমি উচ্চারণ করেছি। আমি বলি আমি উচ্চারণ করেছি, কারণ আপনারা জানেন যে পেশায় আমি শিক্ষক এবং শিক্ষকতা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে, যেখানে শিক্ষার্থীদের সাথে আমার নৈকট্য অনেক বেশি। আর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আমার একটা যুক্ততা আছে, সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের সাথে আমার যুক্ততা বেশি। ফলে 24-এর গণ অভ্যুত্থানে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের আমার শিক্ষার্থীদের উপর এক মানে বীভৎস একটা দমন নিপীড়ন নেমে এসেছিল। ন্যায়ের আন্দোলনে নামার কারণে যখন আমার শিক্ষার্থীদের উপরে পুলিশি নির্যাতন নেমে এসেছিল, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছিল, তাদের বুকে গুলি চালানো হচ্ছিল, তখন আসলে শিক্ষক হিসেবে আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না। ফলে আমি এর আগেও বলেছি এবং যেটা আমি বিশ্বাস করি সেটাই বলেছি, এখনও বলছি যে আমি যেটা করেছি সেটা ছিল শিক্ষক হিসেবে আমার দায়িত্ব। আমি আমার দায়িত্বটি পালন করেছি। আমি যেহেতু শিক্ষক, আমি আমার শিক্ষার্থীদের যখন নৈতিকতার শিক্ষা দিই, তখন স্বভাবতই আমার নিজের জীবনেও তো নৈতিকতার চর্চা করতে হবে। ফলে আমার ব্যক্তি জীবনে আমি একটি বিষয় সবসময় মনে রাখি, সেটা হচ্ছে যে কোনো অন্যায়কে প্রতিবাদহীন যেতে দিতে হয় না। এটা আমি নিজে মেনে চলি এবং আমার শিক্ষার্থীদের সেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি। ফলে যখন একটি অন্যায় হচ্ছে, সেই অন্যায় নীরবে মেনে নেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। যখন একটা নিপীড়ন চলে, তখন সেই নিপীড়ন দেখেও নীরব থাকা মানে নিপীড়কের পক্ষ নেওয়া। আমি ব্যক্তিগতভাবে সেই কাজটি করতে চাই না। সেটাই ছিল আমার মূল অনুপ্রেরণার জায়গা। এবং আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম,
আর আপনি যেই কথাগুলোর কথা বলছেন, আমি আসলে সেদিন একটা বিপন্ন সময়, আপনারা জানেন তখন সারা দেশে কারফিউ চলছে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী তখন কিন্তু ক্যাম্পাসে নেই, অল্প কিছু শিক্ষার্থী ছিল, হয়তো 150 শিক্ষার্থী ছিল, সবাই বিপন্ন, তারা রাতে কোথায় ঘুমায় আমরা কেউ জানি না, তারা কি খায় আমরা জানি না। এরকম অবস্থায় যখন একটা মিছিল পরবর্তী সমাবেশ হলো, সেই সময় আমার একটা বিষয়ে মাথায় কাজ করছিল যে সারা দেশের শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নেমে এসেছে, এটা বন্ধ করার একটাই উপায়, সারা দেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। এবং আমি ভাবছিলাম যে আসলে কি বলে মানুষকে স্পর্শ করা যায়, মানুষকে আহ্বান জানানো যায়। তখন আমার মাথায় আসলো কবি নবারুণ ভট্টাচার্যের কবিতার, আপনি দেখবেন প্রথম কয়েকটি লাইন এবং মাঝখানের কয়েকটি লাইন। আমার কাছে মনে হয়েছিল তাৎক্ষণিক যে এই কথাগুলো বাংলাদেশের পরিস্থিতির সাথে এত বেশি আপনার প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এত বেশি মিলে গেছে, এই কথাগুলো বলেই হয়তো মানুষকে আহ্বান করা যেতে পারে। আমি সেটাই করেছিলাম এবং ফলাফল আমরা পেয়েছি যে মানুষকে স্পর্শ করেছিল কথাগুলো। ফলে এই বক্তব্যের মধ্য দিয়ে আমার অবস্থানটা তখনও যাচ্ছিল, এখনও সেই অবস্থানটি আছে। আমি নিপীড়নের বিরুদ্ধে, আমি যে কোনো প্রকার জুলুমের বিরুদ্ধে, আমি যে কোনো প্রকার নিপীড়কের বিরুদ্ধে। এবং যখন আমার শিক্ষার্থীরা একটা বিপন্ন অবস্থায় পড়েছিল, তখন যখন আমি রাস্তায় দাঁড়িয়ে আমার শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কথা বলেছি, ঠিক তেমনিভাবে আমি 24 পরবর্তী বাংলাদেশেও একটা নিরাপদ বাংলাদেশ চাই, যে বাংলাদেশে সকল মানুষ নিরাপদে বসবাস করতে পারবে এবং একটা নিরাপদ ক্যাম্পাসে আমার শিক্ষার্থীরা তাদের শিক্ষা অর্জন করতে পারবে। ওই জায়গা থেকে যদি মূল্যায়নটা করেন, এই 2 বছরে কতটুকু এগিয়েছে? দেখুন, 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন একটা ফ্যাসিস্ট শক্তির পতন। এটা আমি মনে করি স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। কিন্তু এই অর্জনের মধ্য দিয়ে, যে আপনারা যেমন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজনীতি, মানুষের রাজনীতি নাকি রাজনীতির জন্য মানুষ, ফলে মানুষের জন্য তো রাজনীতি, সেই রেজিমের পতনের মধ্য দিয়ে তো একটা জন আকাঙ্ক্ষা ছিল, এদেশের মানুষের সার্বিক মুক্তির একটা আকাঙ্ক্ষা ছিল, নিপীড়ন মুক্ত একটা বাংলাদেশের প্রত্যাশা ছিল এবং সকল মানুষের জন্য একটা নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা ছিল। ফলে সেই জায়গাগুলোতে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে দেখব যে গত 2 বছরে আমাদের অর্জন খুব বেশি হয়নি। কারণ আমি আবারও বলছি যে আমার প্রত্যাশা ছিল একটি নিরাপদ বাংলাদেশ, সেই নিরাপদ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আপনারা দেখবেন যে, এবং 24-এর গণঅভ্যুত্থান নিয়ে, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সরকারটি এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেখানে বোঝাপড়ার একটা বড় ধরনের গরমিল ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত। হয়তো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার হয়তো গণঅভ্যুত্থানকে বুঝতেই পারে নাই। এবং দেখবেন গণঅভ্যুত্থানের কয়েকটা বিষয়, যেমন গণঅভ্যুত্থানকে ম্যাটিকুলাসলি ডিজাইন বলা, এরপর গণঅভ্যুত্থানের কাউকে মাস্টারমাইন্ড বলে দেওয়া, এবং আপনি দেখবেন যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে রিসেট বাটন পুশ করার কথা বলা, এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানকে কিছু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অপরদিকে পুরো পরিস্থিতিটা কিন্তু সরকারের নিয়ন্ত্রণে ছিল না। এবং আপনারা দেখবেন যে সরকার দেশের 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় সরকারের প্রথম কাজ ছিল জনজীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা, সেটা ছিল মানুষের প্রত্যাশা, সেই জায়গাটি পূরণ হয়নি। এবং আপনারা দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 17 মাস সম্ভবত, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে একটা অনিরাপদ একটা পরিস্থিতি। আপনারা জানেন যে মবকে জাস্টিস বলা হয়, কোনোভাবে আমি মবকে জাস্টিস বলতে চাই না, মব ইজ এ সন্ত্রাস, মব সন্ত্রাস। ফলে সেই মব সন্ত্রাসকে কিন্তু ডক্টর ইউনূসের সরকার কিন্তু কখনো কখনো ডিফেন্ড করেছে। সেগুলো করার মধ্য দিয়ে আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থানের যে একটা জন আকাঙ্ক্ষা, সেগুলো ক্ষেত্রে একটা বিচ্যুতি ঘটেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে দেখুন, এখানে একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল সকল ছাত্র সংগঠনগুলোর মাঝে, সকল রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোর মাঝে একটা অভূতপূর্ব ঐক্য, এবং সেই ঐক্যের কারণে কিন্তু 24-এর গণঅভ্যুত্থান সফল হয়েছে। আজকে আপনারা দেখুন, এই 2 বছর পরে আমরা কি সেই ঐক্যগুলো দেখতে পাচ্ছি? ফলে এই ঐক্য যে ধরে রাখা যায়নি, এটি আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থানের একটা অন্যতম ব্যর্থতা। ফলে এখন কিভাবে ঐক্য ফিরিয়ে আনা যাবে, সেটা নিয়ে হয়তো কাজ করা দরকার। স্যার, আপনাকে ধন্যবাদ। আবিদুল ইসলাম খানের কাছে যেতে চাই। কেউ কাউকে ছেড়ে যায় না প্লিজ, আপনার এই আহ্বান
আন্দোলনে মনোবল জুগিয়েছে স্টুডেন্টদের মধ্যে, কেউ কাউকে ছেড়ে যায়নি। কেমন ছিল সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিটা, আর শেখ হাসিনার পতন এবং পলায়নের সেই খবর প্রথম কিভাবে শুনেছিলেন, ঠিক সেই সময়ের অনুভূতিটা কি ছিল? শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আজকে আমি ভাগ্যবান যে গোলাম রব্বানী স্যারকে আমি অনেক মিস করি, কারণ 15 তারিখ 16 তারিখ ওই সময়টাতে স্যারের ভূমিকা গোটা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যিনি উনি অভিভাবক হয়ে উঠেছিলেন। তো আমি স্যারের সাথে দেখা, উনি সাভার থাকেন, আমি এখানে থাকি, হয়তো বা দেখা হয়ে ওঠে নাই। তবে যাই হোক, আমি ভাগ্যবান যে আজকে স্যারের সাথে দেখা হয়েছে। তো স্যারকে আমি অনেক মিস করি। একই সাথে সহ আলোচক যারা আছেন আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানাই। যমুনা টেলিভিশনের যারা দর্শকবৃন্দ আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা। যে আহ্বানটার কথা আপনি বলছেন, যে ডাক্তার কথা বলছেন, এটা স্লোগান ছিল না, এটা একটা বক্তৃতার অংশ ছিল, 2 মিনিটের একটা বক্তৃতা ছিল। ওটা আজকের দিনেই ছিল। 4 তারিখ যখন সন্ধ্যা 6টার দিকে কারফিউ দেওয়া হলো, 6:30টার দিকে শাহবাগ থানা থেকে যখন গুলি এবং টিয়ার গ্যাস মারা হলো, তখন আমরা আমাদের জায়গা থেকে সবাই দৌড়ে টিএসসি পর্যন্ত চলে গেল। তো এখন যেহেতু 6:30 বেজে গেছে, এখন যদি কোনোভাবে কেউ মৃত্যুবরণও করে, তার লাশও তো কেউ নিবেন, আবার আগামীকাল মার্চ টু ঢাকা কর্মসূচি, এটা আমাদের সফল করতে হবে। সুতরাং 6:30 যেহেতু বেজে গেছে, তখন কারফিউ তো ভেঙে ফেলেছি, এখন আমাদের নিরাপদ স্থানে চলে যেতে হবে, আগামীকালের কর্মসূচিটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। তো যাই হোক, সে অনুযায়ী আমি উত্তরার দিকে চলে আসার একটা প্ল্যান ছিল, কিন্তু আমাকে আর কেউ চিনুক না চিনুক, আপনাকে আর কেউ চিনুক না চিনুক, আমি তো আমার নিজেকে চিনি, আপনি আপনার নিজেকে ভালো চেনেন। সে জায়গা থেকে আমার একটা কনফিডেন্স ছিল যে যদি আমি উত্তরায় চলে আসি, তাহলে আগামীকাল সকাল 9টার দিকে আমি শহীদ মিনার প্রোগ্রাম ধরতে পারবো না। যার ফলশ্রুতিতে হুসনি দালানের এক আত্মীয়ের বাসায় ফোন দিয়ে আমি সেখানে রয়ে যাই। তো পরবর্তীতে সে রাতটা, 4 তারিখ রাতটা তো গোটা বাংলাদেশের সকল ধর্মের সকল বর্ণের মানুষ যে যে ধর্মে বিশ্বাস করে সে ধর্মের রীতি এবং নীতি অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত পরিস্থিতি ছিল। আজকে যতটা জৌলুস মাইন্ডে আমরা ছিলাম, সেই মাইন্ডে আসলে ছিলাম না। হয় মৃত্যু, না হলে বাঁচন, একটা যুদ্ধের ময়দানে, মানে এই জেনারেশনের জন্য এটা ছিল যুদ্ধ। রাতে যখন ঘুমালাম, তো রাতে ঘুম থেকে, মানে এটা আপনারা কীভাবে নেবেন আমি জানি না, আমি যখন আমার ধর্মীয় রীতি এবং নীতি অনুযায়ী যখন তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করে যখন ঘুমালাম, সারাটা রাত আমার শরীরে যেন বৃষ্টি বর্ষিত হয়েছে। আমি টের পাচ্ছিলাম আমার শরীরে বর্ষিত হচ্ছে বৃষ্টি, সেটা সাহস ছিল, যেন সাহস বর্ষিত হচ্ছিল। সারাটা রাত স্বপ্নের মধ্যে আমার বুকটা যেন প্রসারিত হচ্ছিল, এবং এই স্বপ্নের মধ্যেই কিন্তু সকালে আমার ঘুমটা ভাঙে। তো 5 তারিখ সকালে বিন্দু পরিমাণ ভয় ডর আমার হৃদয়ে কিন্তু কাজ করে নাই। আমি যখন সকাল 8টার দিকে বাসা থেকে বের হই, আমি শহীদ মিনার থেকে সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাচ্ছিলাম, যেই জায়গাটা ছিলাম সাউন্ড গ্রেনেডের আওয়াজ আসতেছে, টিয়ার গ্যাস আসতেছে, যেই কয়জনই জড়ো হচ্ছিল এদেরকে সরাই দেওয়ার জন্য। তো রুগী সেজে কোনো রকম ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেট দিয়ে নতুন বিল্ডিংয়ের পাদদেশে গিয়ে দাঁড়ালাম, যেটা নতুন বিল্ডিং ঢাকা মেডিকেলের। ওখানে গিয়ে দেখলাম শহীদ মিনার থেকে আপনার হচ্ছে যে আহত হয়ে চোখে মুখে পানি, এক বিব্রতকর পরিস্থিতি থেকে একজনের এসে সবাই জড়ো হচ্ছে ঢাকা মেডিকেলের ভিতরে, বিভিন্ন অনেকে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে। তো সবাই টিয়ার গ্যাসের দ্বারা আক্রান্ত হলেও সকলের চোখে মুখে একটা আতঙ্ক ছিল, মনে হচ্ছে আমাদের হাত থেকে কি যেন সরে যাচ্ছে, মানে শহীদ মিনার অবস্থান ছেড়ে দিচ্ছে, কেউই জায়গা ছেড়ে দিতে চাচ্ছিল না, অবস্থানটা ছেড়ে দিতে চাচ্ছিল না। তো পরবর্তীতে আমরা যারা উপস্থিত ছিলাম ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে, তখন আমি এবং আমরা যারা ছিলাম বললাম সবাইকে ডাকেন, আমরা আবার এই জায়গাটায় নামবো, এই জায়গাটা আমরা ছেড়ে দিব না। তো পরবর্তীতে আমার মনের অজান্তে, আমি তো প্র্যাকটিস করে আসলে এই কথাগুলো বলিনি কিংবা বলা হয়নি, 2 মিনিটের মনের অজান্তে একটা বক্তৃতা রাখলাম যে আমার বাপ মা ভাই বোন যারা আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের পাশে থাকেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যেন না, আমরা আজকেই জিতবো, তবে কেউ ভয় পাবেন না। এই যে দেখেন আমরা উপস্থিত 200 থেকে 300 ছেলে মেয়ে ছাত্র জনতা, আমরা কেউ কাউকে চিনি না, জানি না, বুঝি না, এটা বলার সাথে সাথে সকলে হাত উঁচু করে অঙ্গীকারবদ্ধ হলো যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। আসলেই ছেড়ে যায় নাই। তারপরে 5 মিনিটের মধ্যে আমরা রাস্তায় নেমে গেলাম। ওপর থেকে বৃষ্টি, টিয়ার গ্যাসের ঝাঁজ কমাবেন সেটার জন্য আগুন ধরতেছে না, ওদিক থেকে টিয়ার গ্যাস আসতেছে, রাবার বুলেট আসতেছে, গুলি আসতেছে, সাউন্ড গ্রেনেড বিভিন্ন ধরনের আসতেছে, ওপর থেকে স্নাইপার অ্যাটাক হচ্ছে। এর মাঝখানে আমরা 200 থেকে 300 ছেলে মেয়ে নিরস্ত্র অবস্থায়, শুধুমাত্র 2-1টা লাঠি হাতে, আমাদের কোনো কিছুই আমাদের হাতে নাই। সুতরাং সাহস দিয়ে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। আমি বক্তৃতারত পরিস্থিতিতে আমার সামনে যে ছেলেটা চশমা পরিহিত মানিক মিয়া সাহারি সর্বপ্রথম স্নাইপার আক্রমণে শাহাদাত বরণ করে আমার 2 হাত সামনে। এরপরে যে ছেলেটা বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল
যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই, সেই আনাস আমাদের সেই জায়গা থেকে শাহাদাত বরণ করে। আমাকে যখন গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন করা হয়, তখন আমি বলি আপনাদের পুরো গণ অভ্যুত্থান ঘাটার প্রয়োজন নাই। শুধুমাত্র এই যে আনাস, নবম শ্রেণীর বাচ্চা তার বাবা মার উদ্দেশ্যে মৃত্যুবরণ করার 2 থেকে 3 ঘন্টা আগে সে বলে আসছে, যদি আমি না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। সে জানে শাহাদাত বরণ করতে যাচ্ছে, একই সাথে তার মৃত্যুর পরে তার বাবা মার জন্য সান্ত্বনা সেই চিঠিতে সে লিখে দিয়ে গেছে। গণ অভ্যুত্থানের গভীরতা কোন লেভেলের ছিল! সুতরাং এখানে দীর্ঘ 1 ঘন্টা আমরা যখন লড়াই করি চাংখারপুলে, এটা মৃত্যুকূপ ছিল সেদিন। আপনার যমুনা টেলিভিশন, আর টেলিভিশনের, এই আরটিভির অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে এটা নিয়ে, মৃত্যুকূপ ছিল। ওইখান থেকে কোনো রকম টানা 1 ঘন্টা লড়াই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাংবাদিকদের বললাম 5 জন শাহাদাত বরণ করলো, নিউজ করেন। বলে যে আসলেই কি সত্য? আমি কই নিউজ করেন, পরে যাচাই বাছাই করেন, অভিযোগ লিখেন না। আমি বললাম ওইখানকার কি অবস্থা? বলে যে পলাশীর দিকে জড়ো হচ্ছে। তখন অনেক চেষ্টা করে পলাশীর দিকে গিয়ে জড়ো হয়ে বিশাল মিছিল সাথে নিয়ে আমরা শাহবাগ, রোকেয়া হল হয়ে শাহবাগে অগ্রসর হয়ে স্লোগান তুললাম। এই মুহূর্তে খবর এলো খুনি হাসিনা পালিয়ে গেল। এরপরে 1.5 ঘন্টা পরে যখন দেখলাম, খবর আসলো আসলেই হাসিনা পালিয়ে গিয়েছে। আমি 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং এই গণ অভ্যুত্থানে পুরো সময় আমি আমার জুনিয়রদেরকে বলেছি, যেদিন হাসিনা চলে যাবে সেদিন আমি রাজপথে ঘুমাবো, যে রাজপথ থেকে আমাদের এত নির্যাতিত হতে হয়েছে। আসলেই সত্যি যেদিন হাসিনা চলে গিয়েছে, শাহবাগের ফুলের দোকানের সামনে এই বৃষ্টিরত পরিস্থিতিতে কাদের সামনে 40 থেকে 45 মিনিট আমি ঘুমিয়ে বাসায় গিয়েছি। পরের দিন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আবারও রাজপথে ছিলাম। আবিদকে ধন্যবাদ। রিফাত রশিদের কাছে আসতে চাই। দীর্ঘ সময়ের আন্দোলন, আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই শেষ পর্যন্ত চূড়ান্ত যে পরিণতিটা পায়, একটা বিষয় একটু জানার আছে, সেটি হচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি যেটা 6 তারিখে ঘোষণা করা ছিল, সেটাকে একদিন এগিয়ে আনার পিছনের আসলে বিহাইন্ড দ্য স্টোরিটা কি? তো এরকম অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা আসলে জুলাই আন্দোলনে নিয়েছিলাম। আর জুলাই গণ অভ্যুত্থান তো আসলে একদিনের, আমরা যখন বলি যে 36 দিনের মুভমেন্ট, ব্যাপারটা আসলে 36 দিনের মুভমেন্ট না। দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আর কি। 7ই জানুয়ারি নির্বাচন হলো 2024-এ। স্বৈরাচারী শেখ হাসিনা আমিডামি ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে যে আরেকবার তার যে ফ্যাসিবাদী যে যাত্রা, সেটাকে আরেকবার সংরক্ষিত করলো একরকম বলা যায়। তো তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা মতো, 40 থেকে 50 জন ছেলেমেয়ে দাঁড়িয়েছিল। এবং বাংলাদেশে সেদিন অন্য কোথাও কোনো মুভমেন্ট হয় নাই, করতে পারেনি। আমরা আজকে বিরোধী দলের কথা বলি বা অন্যান্য সবাইকে, প্রত্যেকের লড়াইকে শ্রদ্ধা করি, সংগ্রাম করি, সম্মান করি। সেই জায়গা থেকেই বলতে চাই, কাউকে আমরা দেখি না ওই রকম 40 থেকে 50টা ছেলেমেয়েই দাঁড়াইছে। সেখানে আপনারা যারা ওই সময় তৎকালীন ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রশক্তি যাই বলেন না কেন, এই ছেলেমেয়ে যাদের দেখেন সবাই ছিল আর কি। এর পূর্ববর্তী সময়ে যখন গুমের ঘটনাগুলো সামনে আসছিল, নেত্র নিউজের পক্ষ থেকে হলো গিয়ে আয়নাঘরের যে রিপোর্টটা পাবলিশ হয়েছিল, তার ঠিক পরদিন আমরা কিন্তু গুমের বিরুদ্ধেই মুভমেন্টটা করেছিলাম, যেটা আমাদের জন্য সবথেকে বেশি রিস্কি মুভমেন্টের একটা ছিল আর কি। তারপর দিন থেকে আমাদের প্রত্যেকের বিরুদ্ধে হলো গিয়া এজেন্সি লেগে গিয়েছিল, গোয়েন্দা সংস্থা লেগে গিয়েছিল, প্রত্যেককে ট্র্যাক করা হচ্ছিল। তো এই ছোটোখাটো কিছু এক্সাম্পল এই জন্য দিলাম যে আমাদের দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে লড়াই সংগ্রাম এগুলো করার এক্সপিরিয়েন্স ছিল, এবং জেনারেল ব্যানারে মুভমেন্ট নামানোর একটা এক্সপিরিয়েন্স আমাদের ওখানের ভিতরে ছিল। আমরা এখানে উদাহরণ দিতে পারি, নিরাপদ ক্যাম্পাস আন্দোলনের কথা বলতে পারি। ভাইরা এখানের ভিতরে পাইছিল যে হলখোলা মুভমেন্টগুলো, ওনারা এটা পাইছে। তো এরকম বেশ কিছু মুভমেন্ট নামানোর মধ্য দিয়ে আমাদের কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। অ্যান্ড আমরা জানতাম যে হাসিনা বিশেষ করে ছাত্রলীগকে কীভাবে ডিলটা করতে হয়, ছাত্রলীগ কীভাবে অ্যাক্ট করে, সেটা রিয়েকশনটা কীভাবে করতে হয়, সেই ব্যাপারটা আমরা বুঝতাম। হাসিনার মনস্তত্ত্বটা আমরা বুঝেছি, এবং আমাদের সেই লড়াইয়ের সাথে পাঠচক্রের একটা ব্যাপার ছিল। আমরা এইগুলো নিয়ে সবসময় স্টাডি করতাম, পলিটিক্যাল স্টাডি যেটা, সেটা হয়তো বা ট্রেডিশনাল স্টাডির বাইরে আমরা বসতাম 10 জন 15 জন 20 জন ছেলেমেয়ে, এটা বসে রেগুলার আমরা এই পলিটিক্যাল স্টাডিটা করতাম। সো ফলত আমরা একটা জিনিস বুঝতাম যে শেখ হাসিনা সবসময় নিজের যে গর্বটা সেটা একটা বজায় রাখতে চায়, এবং সে নিজের জায়গা থেকে সরবে না। ওই যে বলে না একটু সাইকো, একটু ইগো, এই ব্যাপারটার জায়গা থেকে সে কোনোদিন সরবে না, এটা হলো গিয়ে তার পজিশন। তো আমরা এটা বুঝতাম, এবং এইটা নিয়ে আমরা তার সাথে খেলছি, এবং শুরু থেকেই আমরা এই জিনিসটা নিয়ে করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা সবসময় বুঝতাম যে ট্রেডিশনাল যে বাংলাদেশের রাজনীতিতে যেই শব্দগুলো আছে, সেই শব্দ দিয়ে আসলে কোনো বড় মুভমেন্ট হবে না। তো বিশেষ করে হরতাল, অবরোধ, এই ধরনের যে শব্দ, সেই শব্দগুলো পচে গেছে। বিশেষত আমি আরও একবার বলতেছি, বিরোধী দলের এই 17 বছরের লড়াইগুলোকে, বিএনপি জামাত সহ অপরাপর যে দল, তাদের সম্মান রেখেই বলতেছি, তারা ওইভাবে আন্দোলনটাকে কখনো শেপ দিতে পারে নাই। শেপ দিতে পারে নাই বলেই তাদের যখন মানুষ হরতাল বলে, অবরোধ বলতো, মানুষের
সাইকোলজিতে কাজ করতো একটা ব্যর্থ মুভমেন্ট, ব্যর্থ আন্দোলন, যে এইটা দিয়ে কিছু হবে না। সো আমরা বুঝতে পারতেছিলাম আমাদের নতুন শব্দ দরকার মুভমেন্টে, এই জন্য আমরা সবসময় নতুন নতুন শব্দ ইউজ করেছি। আমরা এখানের ভিতরে মার্চ টু ঢাকার কথা আপনি বললেন, আমরা এখানের ভিতরে কমপ্লিট শাটডাউনের কথা বলি, বা যতগুলো শব্দই আছে আপনারা জানেন এগুলো, সেই ইতিহাস টানাটানি করবো না। সো এইটাও আসলে এরকমই একটা স্ট্র্যাটেজির অংশ। আমরা যখন এইখানে ঘোষণা দিলাম যে 3 তারিখে এক দফার ঘোষণা হলো, এবং 2 তারিখের রাতে আমি অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি। অসহযোগ আন্দোলনের যে দফাগুলো কিভাবে পালিত হবে সেইটাও 3 তারিখ মাঠ থেকে ঘোষণা হলো। তারপরে 4 নারী সমাবেশ, শ্রমিক সমাবেশের ঘোষণা হলো। তারপরে আমরা চিন্তা করেছিলাম যে আমরা মার্চ টু ঢাকা দিব, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম মাঠের যে গ্রাউন্ড রিপোর্ট, ততদিনের ভিতরে তো আমরা সবার সাথে কানেক্টেড। ততদিন ছাত্র দলের পক্ষ থেকে রাকিব ভাই, নাসির ভাই আমাদের সাথে কোঅর্ডিনেট করে, শিবিরের পক্ষ থেকে কারা কোঅর্ডিনেট করতো জানতাম না আর কি, বাট তাদের সালমান নামের একজন কোড নেমে আমাদের সাথে কোঅর্ডিনেট করতো। তো তাদের এই নেটওয়ার্কগুলো আমাদের তৈরি হয়েছে, আমাদের নিজেদের সমন্বয়কদের নেটওয়ার্ক ততদিনে তৈরি হয়ে গেছিলো। তো সব জায়গা থেকে আমরা খোঁজ পাচ্ছিলাম যে হাসিনার মনস্তত্ত্ব একদিক থেকে ভেঙে গেছে এই 3 তারিখে এক দফা ঘোষণার পরে, বাট সে আবার রেডি হচ্ছে, শক্তি সঞ্চয় করছে। বিশেষত বর্ডারের বাইরে থেকে অনেক বেশি মাত্রায় অস্ত্র ঢোকার আমরা এই ধরনের নিউজ শুনতেছিলাম, এবং যখন শুনতে পাচ্ছিলাম যে শেখ পরিবারের লোকজন বিদেশ পালিয়ে যাচ্ছে, দ্যাট মিন শেখ হাসিনা সবাইকে অস্ত্র হাতে দিয়ে তাদেরকে অল আউট অ্যাটাকের দিকে নিতে বলবে। তাদের যেই হলো গিয়ে সন্ত্রাসী বাহিনীরা আছে, যুবলীগ, ছাত্রলীগ, যে হোয়াট এভার যারা যারা আছে আর কি, তো আমরা বুঝতে পারতেছিলাম তারা অল আউট অ্যাটাকের দিকে যাবে। এখন হাসিনাকে যদি আমরা আরেকদিন বেশি সময় দিতাম তাহলে হাসিনা এটা গুছায় ফেলতে পারতো। তো আমরা হাসিনার সাথে একটা গেম খেলছিলাম। আমরা বলছিলাম যে আমরা একদিন আগে ঘোষণাটা দিয়ে দিই, তারপরে আমরা ডিসাইড করব আমরা কি একদিন পরবর্তীতে আবার একদিন আগাবো কি আগাবো না, এটা আমরা পরে ডিসাইড করি, ওটা হলো গিয়ে বাকিটা সিচুয়েশনের উপর দিয়ে। তো আমাদের প্ল্যানে এই জিনিসটা ছিল আর কি। তো যখন আমরা দেখতে পারতেছিলাম যে শেখ হাসিনা আবার শক্তি সঞ্চয় করতেছে, আবার করতেছে, বিশেষ করে লোকাল রিপোর্ট যারা যারা ছিল তারা বলতেছিল যে আওয়ামী লীগ তো পালায় গিয়েছিল, যুবলীগ পালায় গিয়েছিল, ছাত্রলীগ পালায় গিয়েছিল, ওরা আবার নিজেরা সংগঠিত হচ্ছে, পুলিশ আবার সংগঠিত হচ্ছে। তো আমরা বুঝতে পারতেছিলাম যে হাসিনাকে এই সময়টা দেওয়া উচিত হবে না। হাসিনাকে আমরা একটা ব্রিদিং স্পেস দিলাম, সেই ব্রিদিং স্পেসটা আবার আমরাই কেড়ে নিলাম, যাতে করে হাসিনার যে স্ট্র্যাটেজি, সে যেভাবে মাঝখানে 24 ঘন্টা রেখে প্ল্যানটা সাজাইছে সেই প্ল্যানটা ব্রেক করা যায়। তো এইভাবেই ডিসিশনটা হয়েছে। ওইটা মেইনলি ডিসিশনটা নিয়েছিল আসিফ ভাই, তার মাথা থেকে প্ল্যানটা আসে। তারপরে আমাদেরকে একটা গ্রুপ কল দিল যে এটা করা যায় কি যায় না। তো আমরা সবাই সায় দিলাম, আমরা বললাম যে আমরা অপর স্টেক হোল্ডারদের সাথে কথা বলি, ছাত্র নেতাদের সাথে কথা বললাম, তারাও বললো যে হ্যাঁ, বাংলাদেশে ওই রকম সিচুয়েশনটা এমন ছিল যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ডাকে ঢাকার ভিতরে মানুষ জড়ো হয়ে যাবে, মানুষজন শহীদ হওয়ার জন্য প্রিপেয়ার্ড। আপনারা দেখতে পাইছেন এগুলার ব্যাকগ্রাউন্ড নিয়ে কেন হয়েছে, সেগুলো নিয়ে অসংখ্য গবেষণাপত্র হইতে পারে, অসংখ্য গবেষণা হইতে পারে যে কেন মানুষ ওই সময় শহীদ হওয়ার জন্য, শহীদ হওয়ার এই আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নামতেছিল, সেইটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু মানুষ রেডি ছিল যে 3 ঘন্টার ডাকে যে কোনো সময় ঢাকাকে ব্লক করে দেওয়া যাবে। যেহেতু ঢাকাকে ব্লক করে দেওয়া যাবে, আমাদের আসলে 24 ঘন্টা আরও যাওয়া, এর মানে আরও 100টা এক্সট্রা লাশ। আমরা এই 100 এক্সট্রা লাশের দায় কেন নিব, এইটাও আমাদের একটা বড় জায়গা ছিল। কারণ প্রত্যেকটা দিন আমি মুভমেন্টটা চালাচ্ছি মানে আমার আরও লাশের দায় নিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা ডিসিশন নেই যে আমরা একদিন আগায় নিব। তো সেইভাবেই আসলে একদিন আগায় নেওয়া হয়, লং মার্চ টু ঢাকা, এবং আলটিমেটলি স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়। আশরাফ কায়সারের কাছে ফিরছি। এই যে এতগুলো আলোচনা আমরা করলাম, যিনি চলে গেলেন, যেটা রিফাতও বলছিল মনস্তত্ত্ব ভেঙে যাওয়া, সেই ভেঙে যাওয়া মনস্তত্ত্ব এই 2 বছরে আবার কিভাবে স্ট্রং হয়ে উঠছে, এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। পতনের 2 বছর পর এখনও তার কথা শুনতে হয়, সে আবার ফিরে আসার কথা বলে। ভারত একদিকে লোকসভায় রিপোর্ট দেয় তাকে দিল্লিতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না এবং হবেও না, কিন্তু সেটা করতে পারে এবং ঘণ্টাখানেক আগে ওইটা সে করেছে। কিভাবে পারছে এগুলো? আচ্ছা, এটা এই কারণে পারছে যে আমরা 5ই অগস্ট একজন ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেছি, তার দলের লোকজনকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে দেখেছি এবং যে যার মতো পালিয়ে গেছেন, এবং তাতে আমরা যথেষ্ট উৎফুল্ল হয়ে গেছি। কেননা উনি 15 বছর এমন নিষ্ঠুরভাবে জেঁকেছিলেন, আমাদের তখন মনে হয়েছে শ্বাস নেওয়ার সময় হয়েছে, এবং আমরা যে কার কী প্রাপ্তি হলো সেই অঙ্কে চলে গেছি এবং উচ্ছ্বাস প্রকাশ করেছি। কিন্তু আমরা ভুলে গেছি যে পুরো সমাজে তার যে 99% অস্তিত্ব সেটি রয়ে গেছে, এবং সেটি প্রাতিষ্ঠানিকভাবে রয়ে গেছে, সিস্টেমেটিক্যালি রয়ে গেছে। এটা আমি আপনাকে একটু বলি, 15 বছর তার টিকে থাকার পেছনে আরেকটা জিনিস আমাদের অবজারভেশনে এসছে, সেটা হচ্ছে সবাই এস্টাবলিশমেন্টের পার্ট হতে চেয়েছে, ব্যবসায়ীরা চেয়েছে, আনপ্রেসিডেন্টেড, মানে ইতিহাসে কখনো দেখা যায় নাই। ব্যবসায়ীরা বলেছে যে জীবনের শেষ বিন্দু পর্যন্ত তার সাথে থাকতে চায়,
আমরা সব ভিডিও এগুলো দেখেছি। ব্যুরোক্রেসি, রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী দলীয় দাসের মতো ব্যবহার করেছে, আইন শৃঙ্খলা বাহিনী করেছে, এবং সাংবাদিক, শিক্ষক এবং সংস্কৃতিজীবীরা করেছে। তার মানে উনি মোটামুটি জেকে বসেছিলেন। এরকম একটি মানে অভাবনীয় ঘটনা না ঘটলে এই এস্টাবলিশমেন্ট, তার সমর্থক, দেশে কোনো নির্বাচন নাই, মানুষ বোবা সোসাইটিতে বসবাসে অভ্যস্ত হয়ে গেছে, এরকম একটি জায়গায় চলে গেছিলেন। তাহলে ওই যে তার পালিয়ে যাওয়ার পরে তার যে এই বংশোদ্ভূত বাহিনী এবং ব্যবসায়ী থেকে শিক্ষক, সাংবাদিক, তারা কোথায় গেল? তারা তাদের মতো করেই কিন্তু আছে। এখন তারা আবার করছে কি, বাতাস বুঝে বুঝে প্রতিক্রিয়া দিচ্ছে। শুরুর দিকে তারা কিছুদিন মনে করেছে 7-10 দিন যে তাদের উপর দিয়েও একটা স্টিম রোলার যাবে, তারা চিন্তা করেছে। তার অপরাধ তো সীমাহীন। কেউ কেউ ভেবেছে যে আমাকে যদি ফৌজদারি আইনেও ধরা হয় তাহলেও আমার অপরাধের 1% ধরা হবে না, 99% আমি অক্ষত থাকব। বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে 15 বছরে যেই অপরাধসমূহ ঘটেছে, ধরেন একজন শিক্ষক যে অপরাধ করেছেন ওই দলের সমর্থক হয়ে, ফ্যাসিস্ট এনাবলার হয়ে, মিডিয়া, গদি মিডিয়া হয়ে যে কাণ্ডটা করেছে, এমনকি 5 তারিখ দুপুর 12টা পর্যন্ত, সেই অপরাধগুলোর আসলে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে শাস্তি কী? কাজেই তারা তখন ভেবেছে যে কিছুদিন দেখি বাতাস কোন দিকে যায়, আবার এদের মধ্যেও ঐক্য থাকে কিনা, অনৈক্য তৈরি হয় কিনা, এই যে সুযোগ সন্ধানী কর্মকাণ্ড, সেইটাই আমরা আস্তে আস্তে দেখতে পেলাম 2 বছরে। আজকে কিন্তু তারা একটা থ্রেট হিসাবে আবির্ভূত হয়েছে, আইন শৃঙ্খলার থ্রেট, আমাদের এই জুলাই অভ্যুত্থানকে প্রশ্ন করার থ্রেট। আমি আপনাকে বলি, আজকেও আমরা তার বক্তৃতা লাইভ যাবে কিনা, অডিও হবে কিনা, ভার্চুয়াল হবে কিনা, এই নিয়ে কথা বলছি। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে শেখ হাসিনা এখনও আমাদের জীবনে মানে রেলেভেন্ট। পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, তাকে তো আপনি কোনোভাবেই রেলেভেন্ট জায়গায় দেখার কথা ছিল না। কিন্তু ওই যে শক্তি, তার যে রাজনৈতিক শক্তি, তার যে কালচারাল ফ্রন্ট, তার বংশোদ্ভূত মিডিয়া, তারা আপনার মাথা থেকে মাইন্ড স্পেস থেকে ফ্যাসিবাদকে সরাতে চাচ্ছে না। কেননা এটি তাদের অস্তিত্বের অংশ। এটি শেখ হাসিনার সাথে তাদের দেনা পাওনা আছে। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে পারলে তাদের পূর্বের ব্যবসাটা আবার জমে ওঠে এবং মানুষের অধিকারহীনতার যে রাজত্ব, সেই রাজত্ব তারা কায়েম করতে চায়। কাজেই আমি বলবো যে এটি একটি বড় ব্যর্থতা। যারা অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন, রাজনৈতিক বলি, ছাত্রদের কথা বলি, এমনকি যারা সুশীল সমাজ, তাদের কথা বলি, যে আমরা আরও কিছুদিন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই যে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা, সেটি তো শুধুমাত্র একজন শেখ হাসিনা পালিয়ে গেলেই আমরা সন্তুষ্ট হয়ে ঘরে বসে গেলাম, ব্যাপারটি না। আমরা তো সিস্টেমের পরিবর্তন চেয়েছি। আমরা তো বলেছি যে যেই সিস্টেম থেকে ফ্যাসিজম গ্রো করে, সেই সিস্টেমকে কি করে বদলানো যায়। এই সিস্টেমের মধ্যে গণমাধ্যমের যে অংশটা, সেটার কথা আপনি বলছিলেন। আপনি জানতে চাই যে ঠিক আন্দোলনের ওই সময়টাতে, ওই সময়কার আসলে প্রকৃত সংবাদগুলো অথবা সেই গণমাধ্যমের যে জায়গাগুলোতে, সেই জায়গায় কোন ধরনের গণমাধ্যমগুলো আপনাদেরকে সেই সংবাদগুলো দিয়েছে, এবং পরবর্তীতে এই যে 5 আগস্ট পরবর্তীতে যে সময়টা, এই সময়টাতে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা কতটুকু হলো? আমি বলি, আমি গণমাধ্যমের সাংঘাতিক সমালোচক, এবং তাকে আমি গণমাধ্যম বলি না। কেননা এই মাধ্যমগুলো ব্যবসায়িক মাধ্যম, মালিকের মাধ্যম এবং দুর্বৃত্তদের মাধ্যম। কিভাবে? কারণ এই সমাজে অনেক অপরাধীর গণমাধ্যম আছে, কাজেই তারা তাদের পক্ষ অবলম্বন করে। আমরা শেখ হাসিনার শাসনামলে গণভবনে প্রেস কনফারেন্সের নামে যে কাণ্ডকীর্তি দেখেছি, পৃথিবীর গণমাধ্যমের ইতিহাসে এত নির্লজ্জ পক্ষপাত আর কোনো উদাহরণ নাই, এবং সেটি আমাদের গা সওয়া হয়ে গেছিল। আমি সেই সময়ে বলেছিলাম যে এই লোকগুলো নিউজ রুমে ফেরত যায় কি করে, এবং একজন তরুণ সাংবাদিকের চোখে তাকায় কি করে, এদের কি লজ্জা শরমও নাই? কারণ ওনারা বলে এসছেন যে পৃথিবীতে শেখ হাসিনা এমন নেতা হয়ে যাচ্ছেন, বাংলাদেশ হয়তো তাকে আর পাবে না। এই যে তেলমারা, কারণ প্রতিটা অক্ষরের বিনিময়ে পূর্বাচলে প্লট ছিল, প্রতিটি শব্দের বিনিময়ে ইউএনএ শেখ হাসিনার সাথে যাওয়ার বিষয় ছিল, প্রতিটি বাক্যের বিনিময়ে টেলিভিশনের লাইসেন্স ছিল। এই হচ্ছে গণমাধ্যম আর ফ্যাসিস্টের সম্পর্ক। আমাদেরকেও এমন ছিল না। আমি বলি, শোনেন, যমুনা টিভির কথা আপনি আমার চেয়ে ভালো জানেন, আমরা সবাই জানি। তবে আমি বলবো ব্যতিক্রম তো ছিলই। যেমন যমুনা টিভির কথা আমরা বলি, আমি সাংঘাতিকভাবে প্রশংসা করি। শোনেন,
প্রফেশনালিজম যদি কেউ করতে চায় তার জন্য পৃথিবীতে কোনো কাজ আটকে থাকে না, এবং প্রফেশনালিজম দিয়ে আপনি বস্তুনিষ্ঠ সত্যের পক্ষে থেকে একটা টেলিভিশন, একটা নিউজ পেপার, একটা অনলাইন প্ল্যাটফর্মকে সবচেয়ে চূড়ায় নিয়ে যেতে পারেন। সেটাই তো যমুনা টিভি করেছে। তার মানে দেখুন ওই সময় কিছু সাংবাদিকরা বলতো তারা চাপের মুখে আছে, আমি বলতাম যে এই চাপ কিন্তু আপনার নিজের তৈরি করা, এই চাপ পূর্বাচলের প্লট, সেলফ সেন্সরশিপ। এই চাপ থেকে মুক্ত থেকে যে কেউ পারফর্ম করতে পারতো, তাহলে প্রমাণিত হয় সবাই পারফর্ম করতে পারতো। দেখুন একটা ফ্যাসিস্টের গড়ে ওঠার পেছনে কাদের কাদের অবদান থাকে এটি বাংলাদেশে আমরা দেখেছি। আমি 520 জন শিক্ষককে মেট্রো রেলে চড়ে বলতে দেখেছি চাঁদে ওঠার অনুভূতি হয়েছে। 52 ফিট উপর দিয়ে গিয়ে চাঁদে ওঠার অনুভূতি যাদের হয়, তারা কি শিক্ষক? তারা কি মানুষ? এবং তাদের চাঁদে যদি পৃথিবী থেকে তারা চাঁদে দিতে পারেন, তাহলে তারা কি বলতেন? এই কারণেই কিন্তু এই শিক্ষকদেরকে কেউ সম্মান করে না। তার মানে আমরা আমাদের সমস্ত লজ্জা, শরম, ভয় এগুলো জলাঞ্জলি দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট এনেবলার হওয়ার চেষ্টা করেছি। অন্য আর 10টি প্রফেশনের অপরাধ যা গণমাধ্যম একাই তার থেকে 10 গুণ বেশি অপরাধের সামিল হয়েছে। কেন বলি? গণমাধ্যমের ভেতর দিয়ে তো আপনি জনগণের মুখচ্ছবি দেখতে পাওয়ার কথা, গণমাধ্যমের ভেতর দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছায়া দেখতে পাওয়ার কথা। কিন্তু সেই গণমাধ্যম যদি একটি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করে তাদের ব্যক্তিগত দেনা পাওনার কারণে, তাহলে কি হলো? আপনি তো জাস্টিস করলেন না, আপনি তো সেই রাস্তার মানুষটির মুখের ভাষা আপনার গণমাধ্যমে প্রতিফলিত হতে দেখলেন না। তাহলে একটি সময়কে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে গণমাধ্যম ভূমিকা রেখেছে। আমি মনে করি কোনো সাংবাদিক, সম্পাদক এবং মালিকের অপরাধ খুনের চেয়ে বেশি। এবং এই অপরাধগুলো আমাদের, দেখুন আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, সৃজনশীল অপরাধ হয়েছে বাংলাদেশে, সৃজনশীল শাস্তি হতে হবে। আমরা যদি দফাদার চৌকিদার আমলে থাকি, ফৌজদারি অপরাধে শাস্তি ফৌজদারি ভাবি, এবং প্যারিস থেকে বিবৃতি দেওয়া হয় সাংবাদিককে মুক্তি দেওয়ার জন্য, সেটি এই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হচ্ছে। আমরা 2 বছরে আমরা পুলিশ পয়সা বানানোর জায়গা পেয়েছে, আদালত তার পুরনো ভূমিকায় ফেরত গেছে। রাজনৈতিক দলগুলো কোনো রাজনৈতিক সংস্কারের পথে না হেঁটে তার বিজয়ের ভগ্নাংশ নিয়ে যে যার মতো পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করেছে, সরকার গঠন করেছে, কিংবা অদায়িত্বশীল বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রত্যেকটাই আজকে যারা, আমি জুলাই জাদুঘর উদ্বোধনে গিয়েছিলাম, যারা শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করা হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের অভিশাপ এই আজকে যারা এই জুলাইকে ব্যবহার করে বাণিজ্য করছে তাদের প্রত্যেকের গায়ে পড়বে। এটা আপনি দেখে নেবেন। আমরা আগামীতে দেখতে পাবো। শোনেন, 24 সাল বাংলাদেশের শেষ গণ অভ্যুত্থান এটা আমি মনে করি না। যতদিন অন্যায় থাকবে, যতদিন স্বৈরাচার থাকবে, স্বৈরাচারী আচরণ থাকবে, যতদিন রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট শাসন থাকবে, আমার মনে হয় মানুষের সাহস ততটাই বাড়তে থাকবে। আশরাফ কাজের, আপনাকে ধন্যবাদ। আপনারা থাকছেন আমার সঙ্গেই। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এই পর্বে শুরুতে আবিদুল ইসলাম খানের কাছে যেতে চাই। আবিদ, আন্দোলনের ওই সময়টাতে জুলাই আন্দোলনের কথাই যদি বলি, জুলাই আন্দোলনের 1 দফার ঘোষণাটা কোথা থেকে এসেছিল এবং আপনি কোনটাকে আসলে 1 দফার ঘোষণা হিসেবে নেবেন? আজ এ নিয়ে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেশ হট্টগোল হয়েছে। শুরুতেই যদি আমি বলতে যাই, দেখেন 1 দফার চাহিদাটা শুধুমাত্র গোটা এটা কারো ব্যক্তিগত চাহিদা ছিল না, এটা গোটা জাতির চাহিদা ছিল। দেখেন, যখন 5 জুন যখন এই কোটাকে পরিপত্রটাকে পুনর্বহাল করা হলো, যেটাকে বাতিল করা হলো, পুনর্বহাল করা হলো, তখন রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি বুঝতে পারতেছিলাম একটা বড় আন্দোলনের দানা বাঁধবে। 7 জুন আমি আমার ছাত্রদলের যা জুনিয়র ছিল, জুনিয়র লেভেলটার সাথে বসি, কথা বলি এবং এদেরকে বলি এই আন্দোলনটায় একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে যতটা সহজ, তোমাদের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করা ততটা কঠিন হবে, কারণ ট্যাগিংয়ের একটা সম্ভাবনা আছে, আন্দোলন নষ্ট করে দেওয়া যেতে পারে। তারপরেও তোমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে জেনারেলাইজেশন হইতে হবে, এই জন্য যে যদি আন্দোলনটা কোনোভাবে বৃহৎ আন্দোলনের রূপদান হয়ে যায়, সে সময় স্বৈরাচার বিরোধী কিংবা হাসিনা বিরোধী স্লোগান তোলার সুযোগ আসতে পারে, যেটা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের একটা অভিজ্ঞতার আলোকে আমি সেটা তাদেরকে বলছিলাম। সে সময়টাতে একজন নন পলিটিক্যাল স্টুডেন্টের পক্ষে সরাসরি হাসিনাকে কোশ্চেন করাটা কিংবা তার বিরুদ্ধে স্লোগান তোলাটা খুব কঠিন হবে। 7 জুনের আলাপ এগুলো। তো এই 7 জুনের আলাপের পরে 9 জুন থেকে যখন আমাদের ছেলেমেয়ের আন্দোলন অংশগ্রহণ করলো, 9 জুনের পরে তৎকালীন আক্তার হোসেন, বর্তমানে যে সংসদ সদস্য আমাদের বন্ধু, আক্তারের সাথে আমি পার্সোনালি কথা বলি যে আক্তার,
আমি যে টার্মটা ইউজ করে আপনাকে বলি, সেই টার্মটা ইউজ করছিলাম, আক্তার তোমাদের মঞ্জিল এবং আমাদের মঞ্জিল এক। মঞ্জিল মানে এই আন্দোলনটাকে যে কোনো মনে হাসিনা পতন আন্দোলনে রূপ দেওয়ার সুযোগ আমাদের হাতে আসতে পারে। সুতরাং তোমরা তোমাদের জায়গা থেকে কাজ করো, আমাদেরকেও বাধে দিও না, আমরা আমাদের জায়গা থেকে কাজ করি। যেহেতু তৎকালীন সময় ছাত্র শক্তির ম্যাক্সিমাম সামনে ছিল, তখন আক্তার ছাত্র শক্তির প্রেসিডেন্ট ছিল। তো আক্তারের সাথে তখনই আমি এক দফার কথা উল্লেখ করেছি এবং একই সাথে 15 তারিখ যখন ভিসি চত্বরে আমি ছাত্রলীগের হামলায় আহত হই, আমি যখন ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টের জন্য গিয়েছি, তখনও যখন আক্তারের সাথে দেখা হয়েছে, তখনও আক্তারকে বলেছি, আক্তার এই আন্দোলনটা এক দফায় ত্বরান্বিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবং দেখেন 7 জুন যেই আঙ্গিকে ছেলেমেয়েদেরকে জেনারেলাইজেশন করলাম আন্দোলনে, 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে কিন্তু ছাত্রদলের ছেলেমেয়েরাই সেদিন রাতে স্লোগানটা তুলেছে এবং গোটা বাংলাদেশ সেদিন রাতে স্বৈরাচার শব্দটাকে লুফে নিয়েছিল। এখন এটা একক ক্রেডিট না, এটা পরিস্থিতির কারণে আমরা আমাদের জায়গা থেকে সেগুলো পোস্ট করেছি। এবং একই সাথে 16 তারিখ যখন গোটা বাংলাদেশব্যাপী 6 জনকে হত্যা করা হলো, তখন আমি যেহেতু ছাত্রদল করি, আমি আমার গ্রাউন্ডে সিদ্ধান্ত নিতে পারাটা হচ্ছে যে কোনো গ্রাউন্ডের নেতার একটা বৈশিষ্ট্য, নেতৃত্বের একটা বৈশিষ্ট্য। সুতরাং আমি আমার জুনিয়র লেভেলে ছেলেদেরকে জেনারেলাইজেশন করেছি যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য বৃহৎ আকার ধারণ করে 16 তারিখ যখন 6 জন মারা গেল, শাহাদাত বরণ করল আবু সৈয়দ ওয়াসিম আকরাম সহ, তখন আমার সংগঠনের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেদিন ঘোষণা করলেন, কিংবা উনি ওনার জায়গা থেকে বার্তা দিলেন যে এই মুহূর্তে মানুষ রক্ষা এবং দেশ রক্ষার একমাত্র স্লোগান হবে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ। তারপর আমি জুনিয়র নেতৃত্ব হিসেবে আমার সর্বোচ্চ নেতৃত্বের সাথে আমাদের মাইন্ড মিলে গেল, তার মানে আমি ধরে নিতে পারছি আমার পার্টিও এই জায়গায় এক দফার দিকে কনসার্ন আছে। ঠিক একইভাবে 18 তারিখ যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে যখন আমি বসুন্ধরা গেট থেকে আন্দোলনে যোগদান করলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে এই আন্দোলনকে প্রভাবিত করার জন্য ছেলেদের সাথে মিশে গিয়ে যখন আমি স্লোগান ধরলাম, একটা সময় যখন দেখলাম দুপুরের দিকে আলোচনার একটা মানে সরকারের সাথে সংলাপের একটা আলোচনা যখন আসছিল, তখন আমি আমার জায়গা থেকে বার্তা দিয়েছিলাম যে এই আন্দোলন কোনো সমন্বয়কারীদের হাতে নাই, এই আন্দোলন সরাসরি জনগণের হাতে চলে গেছে। সুতরাং যারা রাস্তায় সংগ্রাম করছে তাদের একটাই দাবি, দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ, স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা। এর বাইরে কোনো সংলাপ হতে পারে না তার সাথে। মিলিয়ন মানুষ সেটাকে দেখেছে। তো এরপরে 18 তারিখ গেল, এভাবে 18 তারিখ পর্যন্ত আসলো। ধীরে ধীরে আন্দোলনটা কিন্তু এই বার্তাটা পরবর্তীতে সলিমুল্লাহ খান থেকে শুরু করে যত ধরনের মানুষ আছে তারা বলেছিল হাসিনা পতনই একমাত্র সমাধান। তো একদিকে যেমন রাজনৈতিক দলের কাছ থেকে এক দফার কথা এসেছে, এবং 18 তারিখ শহীদ জিল্লুরের লাশ, ইম্পেরিয়াল কলেজের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ জিল্লুরের লাশকে সামনে রেখে দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগের স্লোগান আমি নিজেই উত্থিত করেছিলাম, সেদিন ব্রেক বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছি। তার মানে এক দফার বাণীটা ছিন্ন বিচ্ছিন্ন থাকলেও একটা সময় গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয় না, এক দফার কোনো বিকল্প কোনো পথ নাই। সামগ্রিকভাবে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনে ছিল, সেই সামনে থেকে একটা আনুষ্ঠানিক ঘোষণা শহীদ মিনার থেকে দেওয়া হয়েছে। সুতরাং এক দফা সকলেরই মনে ছিল, সকলেই এটার দাবিদার হতে পারে। সুতরাং একটা ফুটেজের কারণে এই ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়। এটা দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে শক্তিশালী করা হয়, তার চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করা হয় বাংলাদেশের ব্যাপারে। তবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে, আপনার উত্তরটা পেয়েছি, বাংলাদেশের তরুণ সমাজের কাছে অথবা যে কৃতিত্বই যাই বলেন না কেন, এই যে এগুলো নিয়ে কারাকারিটা শুরু হলো, আমরা এই কারাকারিটা মানে বাংলাদেশের জন্মের পর থেকেই শুনে আসছি, কেন আবার সেদিকে যাচ্ছেন কেন? আবিদ ভাইয়ের কথা শুনে ভাই অফেন্ড হয়েন না, কিছু মনে করেন না, আপনি আমার বড় ভাই, শ্রদ্ধার সাথে এই কথাটা বলতেছি। আমার জাস্ট মনে হইলো আওয়ামী লীগ যে বয়ানটা দিত না, যে জিয়াউর রহমান কে ছিল, সে মেজর, তাকে কি কেউ চিনতো, সে কোথা থেকে কালুরঘাট থেকে কি ঘোষণা দিচ্ছে না দিচ্ছে সেটা ম্যাটার করে না। তো আমার মনে হয়েছে এইরকমভাবে আবিদ ভাই বলছে, কোথায় কোন ভিডিওতে কে কি বলছে বা না বলছে সেইটা নিয়ে আসলে কোনো কিছু ম্যাটার করে না। হোয়াট এভার সে কীভাবে বলতে চাচ্ছে, এক দফার ঘোষণা কিভাবে হয়েছে একদম ক্লিয়ার। আমি একটা ছোট্ট লাইন ধরে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছে। এক দফায় স্পষ্টভাবে বলা হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন, নট পদত্যাগ, পতন, এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তার ব্যাখ্যায় তিনি বলছেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বিনির্মাণ করে নতুন একটা বাংলাদেশ তৈরি করা, হোয়াট এভার। এখন এই যে এতগুলো ব্যাকগ্রাউন্ড আসলো, এক দফার চিন্তা ভাবনা প্ল্যান কবে হয়েছে, আমি সেইটার একটা ব্যাকগ্রাউন্ড বলে আজকে আসলে শেষ করে দিতে চাই। 16 জুলাই 2024, তো আপনি জানেন যে ততদিনে আবু সাইদ, ওয়াসিম, শান্ত সহ সেদিন 6 জন শহীদ। আমরা সেদিন একত্রিত হয়েছিলাম মাতুয়াইলে, তৎকালীন গণ অধিকার পরিষদ নেতা, বর্তমান হলো গিয়া এনসিপি নেতা মশিউর রহমানের বাসায়। তো সেইখানের ভিতরে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আমি, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদার, এই কয়েকজন।
তো আমরা সেখানে মিটিং করতেছিলাম, মিটিংয়ের মাঝে আমাদের প্রত্যেকের কথা হয়েছিল যে আমরা তো শহীদ হবে, কেউ মারা যাবে, এই জিনিস তো আমাদের এই ছিল না এই মুভমেন্টে। সর্বোচ্চ হামলা হইতে পারে, আমাদের এইটা হামলা হবে তারপরে মেনে নিবে, আমাদের হয়তো বা চিন্তা ভাবনা এতটুকু ছিল। যখন শহীদ হয়ে গেছে তখন সেটা নিয়ে আমরা প্রত্যেকে আমাদের অবজারভেশন বলতেছিলাম যে এই শহীদের রক্তের দায়িত্ব এখন আমাদের ডাকে মানুষজন নামছে, আমাদের ডাকে স্টুডেন্টরা নামছে, সে মারা গেছে, এই রক্তের দায়িত্ব আমাদের নিতে হয়, আমরা তো এটা এড়াইতে পারি না। তো এইটার কনসিকুয়েন্স কি? তা আমি প্রশ্নটা এটা করছিলাম যে এটার কনসিকুয়েন্স কি? আমরা তো এখন কোটা আন্দোলনের মধ্য দিয়ে তো আমরা এই জিনিস মানবো না, আমার ভাইয়ের জীবনের বিনিময়ে তো কোটা সংস্কার হইতে পারে না। তো তখন এই আসিফ ভাই ওখানের ভিতরে বললো যে এইটার সমাধান একটাই, আরও 30টা লাশ প্রয়োজনে পড়বে, বাট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাইতে হবে। তো ওইখানের ভিতরে প্রত্যেকে এটার সাথে একমত জানালে এবং আমরা শপথ করলাম ওইখানের ভিতরে যে আমরা হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত আমরা এই মুভমেন্ট ছাড়বো না। তো ওইখানের ভিতরেই আসলে এক দফার যে হিস্ট্রি, এক দফার যে বীজ, আর বলবো যে আমাদের যে শপথ সেটা আসলে হয়ে গেছিল 16 তারিখ রাতের বেলায়। তো এই ঘটনাটা এই জন্য বললাম যে এক দফা কিভাবে হয়েছে, এই যে জন আকাঙ্ক্ষা এইটা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জনগণের থেকে মানে তারা প্রিপেয়ার ছিল এক দফার জন্য, বাট আপনার তো অফিসিয়াল একটা ঘোষণা আসতে হবে। ওই সময় আনু মোহাম্মদ যেই ঘোষণা দেখ, সলিমুল্লাহ খান যেই ঘোষণা দেখ, যে যত ঘোষণা দেখ, বাংলাদেশে তো তারেক রহমান বহুবার এক দফার ঘোষণা দিচ্ছে, এক দফা তো বাস্তবায়িত হয়নি। 24-এ আমরা দেখছি, 23-এ আমরা দেখছি। তো ব্যাপারটা হলো গিয়ে ওই সময় মুভমেন্টে বাংলাদেশের সব থেকে ক্রেডিবল ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তখন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম এটার ঘোষণা দিছে। এইটাই ইতিহাসের নিরেট সত্য। এই সত্য যে বিকৃতি করতে চায়, মানে 1971-এ যেভাবে আওয়ামী লীগ সত্যকে বিকৃতি করছে, যখন ডকুমেন্টেশন ঠিকঠাক ভাবে ছিল না, যখন সব জায়গায় ক্যামেরা ছিল না, মিডিয়া ছিল না, আপনার উত্তরটা পেয়েছি। এই অংশটা আমি ডক্টর গোলাম মোহাম্মদ গোলাম রব্বানীর কাছ থেকে জানতে চাই। স্যার, আপনি ইতিহাসের অধ্যাপক, এটা একটু বলবেন 71 থেকে 24 এই যে ঘোষণা ঘোষক এই সংক্রান্ত যে একটা টানাপোড়েন, এটা আমরা আর কত ক্যারি করব? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমাকে জিজ্ঞেস করেছেন। দেখুন, অনেক ঘটনা, আমি ইতিহাসের ছাত্র, আপনি বলছেন, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে 71 নিয়ে যা হয়েছে 24 নিয়েও তার অনেক কিছুর পুনরাবৃত্তি ঘটছে, যেটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, আমরা এই 24-এ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ছাত্রদের কাছ থেকে একটা শব্দ খুব বেশি শুনেছি, সেটা ইনসাফ। ইনসাফ মানে হচ্ছে ন্যায় বিচার বা সুবিচার। কিন্তু আমি এখানে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছি, 24-এর গণঅভ্যুত্থানের যদি মালিকানা বলেন, কৃতিত্ব বলেন, সেটা নিয়ে আমাদের ছাত্ররা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। কেমন অনেকটা একেবারেই কুক্ষিগত করে ফেলার মতো একটা ব্যাপার এই 24-এর গণঅভ্যুত্থানের মালিকানা। ফলে এই ডিবেটগুলো হচ্ছে। দেখুন, আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের আজকের আলোচনার বিষয় যে রাজনীতির জন্য মানুষ নাকি মানুষের জন্য রাজনীতি। যদি মানুষের জন্য রাজনীতি হয় তাহলে এই ডিবেটটা হওয়ার কথা না, এক দফার দাবি কার, এই ডিবেটটা হওয়ার কথা না। বরং জনাব আশরাফ কায়সার যেই কথাগুলো বলেছেন যে আমাদের তো কৃতজ্ঞ থাকার কথা তাদের প্রতি যেই সন্তানরা নিহত হয়েছে, শহীদ হয়েছে, যাদের অঙ্গহানি ঘটেছে, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের প্রতি কৃতজ্ঞ থাকার কথা। কেমন? সুতরাং এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই পুরনো ইতিহাসে ফেরত যাচ্ছি। 71-এর যে জনযুদ্ধ, একটা পিপলস ওয়ার যেটা বলে, সেই জনযুদ্ধের মধ্য দিয়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল সেটার একেবারে পুরো মালিকানা যেমন একটি দল কুক্ষিগত করে ফেলেছিল, 24-এর গণঅভ্যুত্থানকে আমরা দেখছি সেরকম মালিকানা কুক্ষিগত করার একটা প্রবণতা আছে। ফলে এই জায়গায় আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে। আমরা এটা করতে গিয়ে গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, সেখান থেকে আমাদের বিচ্যুতি ঘটেছে এবং যে ঐক্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ঐক্যটা আমাদের বিনষ্ট হয়েছে। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঐক্য বিনষ্ট হওয়ার কারণে এই গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, সেটাই আস্তে আস্তে কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ফলে আমার যেটা উদ্বেগের সেটা হচ্ছে যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে অনেকবার শুনেছি, কিন্তু নতুন একটা দলও হয়েছে, কিন্তু নতুন রাজনৈতিক কোনো বন্দোবস্তের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এবং আরেকটি কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে বা 24-এর গণঅভ্যুত্থান শেষ হয়ে গেছে, আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে এবং তার মধ্য দিয়ে এদেশের মানুষের জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল মানুষের জন্য একটা নিপীড়নমুক্ত বাংলাদেশ
একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার একটা দীর্ঘ লড়াইয়ের পথ শুরু হয়েছে এবং এই লড়াইটি করতে হবে বুদ্ধিবৃত্তি দিয়ে। 24-এর গণ অভ্যুত্থানে আমরা স্লোগান হয়তো দিতে পেরেছি, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের পরিস্থিতি মোকাবেলা করবার জন্য যেই মেধা আমাদের দরকার, সেখানে আমাদের অনেক ঘাটতি চোখে পড়ছে। ফলে এখন আমাদের এই সব বিতর্ক না করে আমাদেরকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, একটা বুদ্ধিভিত্তিক দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এবং সেই লড়াইয়ে একদিকে ঐক্য থাকতে হবে, আরেকদিকে বুদ্ধিবৃত্তি থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। জি, ধন্যবাদ আপনাকে। আশরাফ কায়সারের কাছে ফিরছি। রব্বানী স্যার যেটা বললো, শেষের দিকে যে সাজেশনটা বললো, আপনার দিক থেকে সাজেশন কি? এইটা আসলে পরিত্রাণটা, আমরা আসলে এটার পরিত্রাণটা চাই, এই একই জিনিস নিয়ে আমরা কন্টিনিউ করতে চাই না, তো কোনো মানুষই চায় না। এবং আজ বাংলাদেশের মানুষ, অন্তত দর্শক যারা, তাদের মধ্যে থেকে আমরা দেখেছি তারা এই জিনিসটাতে খুব বিরক্ত হয়েছে এবং কেউ কারোর মধ্যেই জিনিসটা নাই, কেউ চাচ্ছিল না। যেমন আমরা ইভেন এখানেও কথা বলছি, দুজন কিন্তু একই সুরে কথা বলছে, সবাই একই জিনিস চাচ্ছিল, কিন্তু আজ কেন আমরা এটা নিয়ে টানাটানি করি? এটা আমাদের দৈন্যতা এবং আমাদের যে জাতিগত দৈন্যতা, তারই প্রকাশ আজকে ঘটেছে। দেখুন, এক দফা নিয়ে ক্রেডিট নেওয়ার যে প্রতিযোগিতা, এর চেয়ে নির্লজ্জ এক্সারসাইজ 2 বছরে ঘটেনি, এটা আজকে সবচেয়ে বেশি ঘটলো। এবং রাষ্ট্রপতির যে অনুষ্ঠানে আমরা প্রতিবাদের যে ভাষা দেখলাম, সেইটাও আমাদের লজ্জার কারণ হয়ে গেল। আপনি দ্বিমত করতেই পারেন, ভিন্নমত আপনার থাকতেই পারে, এবং সেটিও প্রতিবাদের ভাষা প্রকাশ করার একটা কিন্তু রীতি আছে। আপনি বিদেশি কূটনীতিকদের সামনে, এবং আপনি জানেন যে দোসররা এবং ফ্যাসিস্টরা আজকে সেলিব্রেট করছে। আমি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখেছি যে লাইন ধরে কূটনীতিকরা চলে যাচ্ছেন, বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নেই। এবং এইভাবে রাষ্ট্রপতির সামনে প্রতিবাদ হচ্ছে, এটিও বাংলাদেশের ইতিহাস। ভাই, আমি তো মনে করি বিএনপি গভর্নমেন্টের ভিতরে যারা ফ্যাসিবাদের অংশ, তারা আজকে ইচ্ছা করে এটা স্যাবোটেজ করছে যাতে তারেক রহমানের সরকারের বদনাম হয়। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, শোনেন, এটি শুনলে যারা আজকে কামড়াকামড়ি করছে তাদের প্রত্যেকেরই খারাপ লাগা উচিত। 2 বছরে যে অরাজকতা হয়েছে, 2 বছরে যে গণ অভ্যুত্থানের ব্যর্থতা দেখেছি আমরা, তা নিয়ে কেউ কারাকারি করেছে? বিএনপি, এনসিপি এবং জামাত করে নাই। তারা কি শিখেছে জানেন? দোষারোপ করতে অন্যকে, যে আমি কিছুর জন্য যাই না, অন্য দায়ী। কিন্তু এক দফা কে দিয়েছে, ঢাকা মার্চ কে ডেকেছিল, এই নিয়ে তারা কারাকারি করছে। তার মানে তাদের চেহারাটা আপনি কি দেখলেন? তারা হচ্ছে সুবিধাবাদী রাজনীতির ধারক, তারা কৃতিত্ব নিতে চায়, তারা ডিসক্রেডিটটার অংশীদার হতে চায় না। এই 24 মাসে অরাজকতার জন্য এদেরকেও তো শাস্তির আওতায় আনা উচিত। তারা তখন সরকারে ছিল না, তারা উপদেষ্টা হয়নি প্রতিযোগিতা করে, তারা 18 মাসে মব ভায়োলেন্সকে বাড়তে দেয়নি, তারা মন্দিরে আক্রমণ করেনি, তারা মাদ্রাসা ভেঙে দেয়নি, তারা নারীদেরকে হেনস্থা করেনি। তখন এই এক দফার ক্রেডিট দাবিদাররা কোথায় ছিল? আমি তো তাদেরকে খুঁজে পাইনি। তারা ব্যস্ত ছিল ওয়েস্টিন হোটেলে, তারা ব্যস্ত ছিল যমুনাতে, তারা ব্যস্ত ছিল নতুন রাজনৈতিক সমীকরণটি কি করে পুরনো বন্দোবস্তের মতো করে করবে যাতে পার্লামেন্টে যাওয়া যায়। তারা তো চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে। তারা একটা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করে সরকারে গিয়েছে। গণ অভ্যুত্থানের চরমতম লজ্জা হচ্ছে এনসিপির জামাতের সাথে চলে যাওয়াটা। দেখুন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপি অতীতে অনেকবার স্টেপ ডাউন হাসিনা এই হ্যাশট্যাগ দিয়ে কত ক্যাম্পেইন করেছে আমরা দেখেছি। স্টেপ ডাউন হাসিনা, রাইট? স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা, নো মোর হাসিনা, সেটি করেছে কিন্তু দ্যাট ডাজন্ট মিন ওটি বলা মানে এক দফার জনক হয়ে গেল। ভাই, 13 বছর তো বিএনপি আন্দোলন করেছে, বিএনপির ডাকে তো সাধারণ মানুষ রাস্তায় নামেনি। টু দ্যাট এক্সটেন্ট কোনো রাজনৈতিক দলের ডাকেই আগে নামেনি। 24-এর আমাদের সৌন্দর্যটা কি ছিল জানেন? অচেনা মুখ, অপরিচিত চেহারা, না শোনা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটিই ছিল দ্য বিউটি অফ দ্য মুভমেন্ট। এবং সেইটা ওনারা, শোনেন, লায়ন কিংয়ের একটা গল্প বলি। ওই সিম্বা যখন লায়ন হয়ে ওঠে তখন ও রোয়ার করে, তো ও তো ভেবেছে বাচ্চাদের শব্দ হবে, তখন দেখা যায় যে বড় করে শব্দ হয়েছে, ও আসলে পূর্ণাঙ্গ লায়ন হয়ে গেছে। এই অভ্যুত্থানটা তাই, এরা ছিল সিম্বা, তো শব্দ করেছে, কোটি মানুষ নেমে এসেছে। কোটি মানুষের কোটিখানেক কারণ ছিল, সবার কোটার কারণ ছিল না, কোটা একটি কারণ, কোটিখানেক কারণ ছিল। তারা ব্যর্থ হয়েছে এই কোটি মানুষের আকাঙ্ক্ষাটি ধরতে না পেরে। তারা ছিল ক্ষুদ্র একটি দল, তারা ক্ষুদ্র একটি রাজনৈতিক চিন্তা এবং ক্ষুদ্রতার পরিচয় আজকেও তারা দিয়েছে। কাজেই এইখানে কে দাবিদার, এই ক্রেডিট নিয়ে যে যত মারামারি করবে তাকে আপনি নিকৃষ্ট, নির্লজ্জ ভাববেন। এবং মনে রাখবেন,
নতুন বাংলাদেশের জন্য এরা ফিট না। আমাদেরকে নতুন বাংলাদেশের নতুন রাজনীতির সন্ধান করে যেতে হবে, আগামী দিনে সেই কর্মকাণ্ড ঘটবে। জি, আমি একটু বলে দিই, জি, ধন্যবাদ। এই 10 যে সেকেন্ডে, লড়াই, 10 সেকেন্ডের মধ্যে। এই লড়াইয়ে যারা বুদ্ধিবৃত্তিতে লড়াই করবে তাদের তারাই। মধ্য থেকে নতুন নেতৃত্ব তবে বেরিয়ে আমি- আসবে। 24 এর রিফাতকে নেতৃত্ব 10 হারিয়ে সেকেন্ড যাবে। দিতে চাই, 10 সেকেন্ড, 24 এর শেষ করতে নেতৃত্ব হবে হারিয়ে কিছু। যাবে। জুলাইয়ের পরে আমি যে প্রথম যে বক্তব্য দিয়েছিলাম, প্রথম বক্তব্যে আমাদের কথা ছিল যে যত ক্রেডিট সবগুলো যারা শহীদ হয়েছে তাদের, আর যত দায় সব আমাদের। আশরাফ ভাই বলছিল যে আমরা এটা করি নাই। আমরা আজকে যে এক দফার যে প্রসঙ্গ সেটা আসছে কারণ বিএনপি খোলা মাঠে ইতিহাস বিকৃতি করছে জি, এবং আপনি রিফাত শেষ করতে হবে। অডিয়েন্সের পক্ষ থেকে রিফাত শেষ করতে হবে। অডিয়েন্সের পক্ষ থেকে আমরা তার বিরুদ্ধে আমরা যারা একেবারে মামলা- শেষ বিরোধিতা করতে করেছে। হবে। অডিয়েন্সের পক্ষ থেকে তার বিরুদ্ধে করেছে। এক দফার যে দাবিটা সেটা আমরা বলি নাই যে নাহিদ ইসলাম সেটা করে নাই, কিংবা নাহিদ ইসলাম এক দফার কথা বলি নাই। পুরো ডকুমেন্টারিতে বৈষম্য বিরোধী ছাত্র আচ্ছা, আন্দোলন ডকুমেন্টারি ব্যানারটা বিষয়টা ফটোটা হচ্ছে উঠে আমরা একদম সকলের শেষ একটা পর্যায়ে। এক দফার জি। দাবিটা বিএনপির গোটা একটা বাংলাদেশের আবেদুল ইসলাম খান, রিফাত রশিদ, ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী এবং আশরাফ কায়সার, আপনাদের চারজনকেই ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে আসার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, চলতেই থাকবে। আমরা ফিরবো ঠিক আগামীকাল বৃহস্পতিবার রাত 9টায়। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।